জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত। এদিকে চিরকুট লিখে এএসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর। টার্গেট মসজিদ কবরস্থান, গাজায় 1 লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। জানাবো নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের গোলাগুলি। এবং সর্বশেষ জানাবো তারুণ্যের সমাবেশ সেমিনার 3 সংগঠনের, বিএনপির টার্গেট তরুণ ভোটার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিরকুট লিখে এএসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর। চট্টগ্রামের র্যাব 7 কার্যালয়ের সিনিয়র পুলিশ সুপার পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চান্দগাঁও থানার ওসি আফতাব হোসেন জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে এই পুলিশ কর্মকর্তা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন, এই বিষয়টি এখন স্পষ্ট। বৃহস্পতিবার পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। পরিবারের সদস্যরা ওই কর্মকর্তার লাশ সৎকার নিয়ে ব্যস্ত রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, পড়াশোনা শেষ করে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পরও পারিবারিক কলহের জেরে এমন আত্মহত্যার ঘটনা কাঙ্ক্ষিত নয়। বুধবার দুপুরে র্যাব 7 কার্যালয়ে নিজ কার্যালয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। লাশের পাশের টেবিল একটি সুইসাইড নোট উদ্ধার করার সহকর্মীরা। পলাশ সাহা 37তম বিসিএস এর পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় ছিলেন। সর্বশেষ র্যাব 7-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশে যোগদানের আগে তিনি সাব রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন। টার্গেট মসজিদ কবরস্থান, গাজায় 1 লাখ টন বিস্ফোরক লিখেছে ইসরায়েল। 19 মাস আগে গণহত্যা শুরু করার পর থেকে গাজা উপত্যকায় 1 লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল, যার ফলে 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছে। জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবরে রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি। সারা রাত সেখানে অবস্থান নেওয়ার পর আজ বাদ জুমা আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। তার আগে শুক্রবার সকাল 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জামায়াতের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। পরে ফেসবুক পোস্টেও সেই কর্মসূচির কথা জানান হাসনাত। হাসনাত তার পোস্টে লিখেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারা এই কর্মসূচিতে যোগ দেবেন সেটি জানিয়ে হাসনাত লেখেন, এতে অংশ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো। টার্গেট মসজিদ কবরস্থান, গাজায় 1 লাখ টন বিস্ফোরক লিখেছে ইসরায়েল। 19 মাস আগে গণহত্যা শুরু করার পর থেকে গাজা উপত্যকায় 1 লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল, যার ফলে 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। 12,000-এরও বেশি গণহত্যা সংঘটিত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস এমন তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস গাজায় ইসরায়েলের হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধের মূল পরিসংখ্যান বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের বোমাবর্ষণের ফলে 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 10,000-এরও বেশি এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, যাদের ভাগ্যে কি আছে কেউ জানে না। ইসরায়েল 12,000-এরও বেশি গণহত্যা চালিয়েছে, যার মধ্যে 11,926টি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এছাড়া 2,200 পরিবার এবং 6,350 জনকে নাগরিক নিবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলেছে ইসরায়েল। এই অভিযানে কবরস্থানগুলিকেও লক্ষ্য করা হয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী গাজার কবর থেকে 2,300টি মৃতদেহ চুরি করে হাসপাতালের ভেতরে 7টি গণকবর স্থাপন করেছিল, যার মধ্যে 529টি এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য সংকট সম্পর্কে অফিসটি জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং গাজার স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়ার কারণে সংক্রামক রোগের 21 লক্ষেরও বেশি ঘটনা রিপোর্ট করেছে, যার মধ্যে হেপাটাইটিসের 71,338টি ঘটনা রয়েছে।
ধর্মীয় ও মানবিক অবকাঠামো ধ্বংসের এই ধারা বিস্তৃত হয়েছে। ইসরায়েলি বাহিনী 828টি মসজিদ সম্পূর্ণরূপে এবং 167টি আংশিকভাবে ধ্বংস করেছে, 3টি গির্জাকে লক্ষ্য করে এবং 7টির মধ্যে 19টি কবরস্থান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। অনাহার নীতির অংশ হিসেবে ইসরায়েল 2 মাস আগে সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করার পর থেকে 29টি খাদ্য, দাতব্য রান্নাঘর এবং 37টি সাহায্য কেন্দ্র সহ 66টি ত্রাণ সুবিধায় হামলা চালিয়েছে। একই সঙ্গে 37,400টি সাহায্য জ্বালানি ট্রাক অবরুদ্ধ করেছে। 7 অক্টোবর 2023 সাল থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নৃশংস সামরিক আক্রমণ শুরু করেছে, যার ফলে প্রায় 52,800 মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের গোলাগুলি। আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তবে এতে হতাহত বা ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পরে লাইন অফ কন্ট্রোলেও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সকালের দিকে কুপওয়ারা এবং উরি সহ নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে, তবে ভারতের যথাযথ জবাব দিয়েছে, খবর এনডিটিভির। এর আগে ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরের কোনো হামলায় দায় তারা দেশের নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন, আত্মরক্ষার পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে। তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলো ভোর পর্যন্ত ব্ল্যাক আউট ছিল। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাবর্ষণ করে পাক বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন 16 ভারতীয়। তারুণ্য সমাবেশ, সেমিনার 3 সংগঠনের। বিএনপি টার্গেট তরুণ ভোটার। তরুণ ভোটারদের কাছে টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে মে মাস জুড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে 2 দিন ধরে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ করবে। দল সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি বিভাগে ভিন্ন ভিন্ন শিরোনামে সেমিনার হবে। অভিন্ন শিরোনামে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ। চট্টগ্রাম মহানগরে শুক্রবার প্রথম সেমিনার ও শনিবার প্রথম বিভাগীয় সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে ভোটাধিকার প্রতিষ্ঠা, তরুণদের মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা সহ বিভিন্ন বার্তা দেবে 3 সংগঠন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি গ্রহণ করেছে 3 সংগঠন। সংগঠনগুলোর নেতারা বলছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এর নেতৃত্বে ছিলেন তরুণেরা। তারাই গণঅভ্যুত্থানের মূল চালিকা শক্তি। শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলে 3টি প্রহসনের নির্বাচনে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের তরুণ ভোটার 3,04,07,000। তাদের বয়স 18 থেকে 29 বছর। মোট 12,44,80,000 ভোটারের মধ্যে 24.42% তরুণ। এদের বড় অংশ শিক্ষার্থী। সব মিলিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটার হবেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোটের হিসাব নিকাশ তারা পাল্টে দিতে পারেন। কাজে বিএনপি টার্গেটও তরুণ ভোটাররা। এসব কারণে তরুণদের আকৃষ্ট করতে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে 2023 সালের একই সংগঠনের ব্যানারে তারুণ্যের সমাবেশ হয়। ওই সময় আয়োজনের শুরু থেকেই তৎকালীন ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার মুখে পড়ে, কিন্তু এবার আয়োজন হচ্ছে বাধাহীন। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান, মেধাবী তরুণরা কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে আর দেশে ফিরছে না। দেশ হারাচ্ছে তার মেধাবী সন্তানকে, যা উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিএনপি তরুণদের